আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এর আগে আমাদের ডিসি সার্কিটে যে সমস্ত প্রবলেম ছিল সেগুলো আমরা শেষ করছি। মিক্স সার্কিটের প্রবলেম শেষ করছি। আজকে আমরা দেখব হচ্ছে ডিসি থিওরেমের যে সমস্ত প্রবলেম আছে সেগুলো। তার মধ্যে আমরা আজকে করব হচ্ছে কারশফের সূত্র। কারশফের সূত্র গুরুত্বপূর্ণ একটা টপিক, যদিও কারশফের সূত্র থেকে পরীক্ষায় আসবে না, কিন্তু কারশফের সূত্র ছাড়া অন্যান্য থিওরেমগুলো সমাধান করা যাবে না। থেভেনিন, ম্যাক্সওয়েল, সুপারপজিশন, নর্টন, যেটাই বলো না কেন, কারশফের সূত্র ছাড়া ওগুলো সমাধান করা যাবে না। এই জন্য কারশফের সূত্রগুলো খুব ভালো মতো শিখতে হবে। তাহলে কারশফের সূত্র দিয়ে আজকে আমরা শুরু করি। কারশফের সূত্র হচ্ছে দুইটা। কারশফ ল বা কারশফের সূত্র। কারশফের সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে কেভিএল আর একটা হচ্ছে কেসিএল। কেভিএল মানে হচ্ছে কারশফ ভোল্টেজ ল, আর কেসিএল মানে হচ্ছে কারশফ কারেন্ট ল। এগুলো তো আমরা জানি। অর্থাৎ কারশফের ভোল্টেজের সূত্র এবং কারশফের কারেন্টের সূত্র। ভোল্টেজ এবং আচ্ছা, ফ্যানের শব্দে একটু প্রবলেম হবেই, যেহেতু গরমের দিন ফ্যানও চালাইতে হবে, কিছু করার নাই। সেই হিসেবে একটু কষ্ট হবে, এটাকে মেনে নিতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, বিজ্ঞানী কারশফ তিনি ডিসি সার্কিটের মধ্যে কারেন্ট ভোল্টেজের সমন্বয় যে সমস্ত সূত্র আবিষ্কার করেছেন সেই সমস্ত সূত্র হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কেভিএল, একটা হচ্ছে কেসিএল। কেভিএলটা শুধুমাত্র ভোল্টেজ রিলেটেড সম্পর্ক নিয়ে আলোচনা করবে, আর কেসিএল শুধুমাত্র কারেন্ট রিলেটেড সম্পর্ক নিয়ে আলোচনা করবে। কারেন্টের সাথে যেগুলো সম্পর্ক, শুধুমাত্র কারেন্ট নিয়েই কেসিএল আলোচনা করবে বা কারশফের কারেন্টের সূত্র আলোচনা করবে। আর শুধুমাত্র ভোল্টেজ নিয়ে যেগুলো যেখানে আলোচনা হবে, শুধুমাত্র ভোল্টেজ নিয়ে কারশফ আলোচনা করবে। কারশফের সূত্র শুধুমাত্র ভোল্টেজে প্রয়োগ করা হবে। এটা হচ্ছে কারশফের ভোল্টেজ এবং কারেন্টের সূত্রটা এখন আমরা দেখব। তার আগে যেটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে যে এইটা যদি একটা রেজিস্টর হয়ে থাকে, এর আগে আমরা বলছিলাম রেজিস্টর আর, এটা যদি এ প্রান্ত হয়ে থাকে, এটা যদি বি প্রান্ত হয়ে থাকে। এখন যদি বলা হয় যে কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ, কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ, এ প্রান্ত পজিটিভ নাকি বি প্রান্ত পজিটিভ, এ প্রান্ত নেগেটিভ নাকি বি প্রান্ত নেগেটিভ, এটা যদি বলা হয়, এটা সহজ সমাধান হচ্ছে যে এ প্রান্ত পজিটিভ না আবার এ প্রান্ত নেগেটিভ না, বি প্রান্ত পজিটিভ না আবার বি প্রান্ত নেগেটিভ না। তাহলে পজিটিভ নেগেটিভ কিসের উপর ডিপেন্ড করবে? পুরোটাই ডিপেন্ড করবে হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্সের উপরে, সাপ্লাইয়ের উপর পুরোটাই ডিপেন্ড করবে। সাপ্লাই সোর্সের উপর পুরোটাই ডিপেন্ড করবে যে এই রেজিস্টারটা পজিটিভ না নেগেটিভ, সেটা আমরা আগেও দেখে আসছি। সাপ্লাইয়ের পজিটিভ টার্মিনালের সাথে রেজিস্টরের যে প্রান্ত থাকবে সেটা হবে পজিটিভ, আর সাপ্লাইয়ের নেগেটিভ টার্মিনালের সাথে রেজিস্টরের যে প্রান্তটা থাকবে সেটা হচ্ছে নেগেটিভ। এটাই মূলত পজিটিভ নেগেটিভ হওয়ার মূল রুলস। ঠিক আছে? আচ্ছা, এখন এটা কেন বললাম? এটা বললাম হচ্ছে যে কারশফের সূত্রটা যে আছে, এই কারশফের সূত্র যখন আমরা ভোল্টেজ সাপ্লাই দিব, সাপ্লাই দেওয়ার সাথে সাথে এর মধ্যে একটা কারেন্ট ফ্লো হবে। এই কারেন্টটা এই রেজিস্টারের মধ্যে দিয়ে ঢুকবে, এই পজিটিভ হয়ে ঢুকবে, নেগেটিভ হয়ে বের হবে। এই রেজিস্টারটা এই ভোল্টেজ সোর্সের উপর ডিপেন্ড করে
পজিটিভ দিয়ে ঢুকবে, নেগেটিভ দিয়ে বের হবে। এখন এখানে দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে যে যেটা দিয়ে ঢুকবে মানে যে সাইন বলতে সাইন হচ্ছে পজিটিভ সাইন একটা, আর একটা হচ্ছে নেগেটিভ সাইন, ঠিক আছে? পজিটিভ সাইন, নেগেটিভ সাইন। এই পজিটিভকে বলা হয় সাইন, নেগেটিভকে বলা হয় সাইন, এগুলোকে বলা হয় সাইন বা সিম্বল, সাইন, ঠিক আছে? সাইন। আচ্ছা, এখন কোন সাইনটা আমি নিব, পজিটিভ নিব নাকি নেগেটিভ নিব? এটা দুইটা সিস্টেম আছে। সেটা হচ্ছে যে যদি আমি ঢোকার প্রান্তে, যে দিক দিয়ে ঢুকবে এই ঢোকার প্রান্তটা আমি যদি নেই, তাহলে সর্বক্ষেত্রেই আমাকে ঢোকার প্রান্তটাই, ঢোকার ক্ষেত্রে ঢোকার শুরুতেই যে সাইনটা থাকবে সেই সাইনটা আমাকে নিতে হবে, এই একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে যে বের হওয়ার পরে যে সাইনটা থাকবে সেই সাইনটা আমি নিতে পারবো। তাহলে দুইটা, একটা হচ্ছে যে ঢোকার শুরুতেই যে সাইন থাকবে, সাইন বা চিহ্ন, তা নিতে হবে, ঠিক আছে? এই একটা। আরেকটা হচ্ছে বের হওয়ার সময় যে সাইন থাকবে বা চিহ্ন, তা নিতে হবে। এই দুইটা সিস্টেমে আমরা করে থাকি, যেটাতে ঢুকবে সেটা নিতে হবে, অথবা যেটাতে বের হবে সেটা নিতে হবে। এখন কোনটা আমরা নিব সেটা আমাদের উপর ডিপেন্ড করবে, কিন্তু শর্ত হচ্ছে যেটা নিব প্রত্যেকটা রেজিস্টারের ক্ষেত্রে, প্রত্যেকটা সোর্সের ক্ষেত্রে একটাই নিতে হবে। যদি আমি এইটা দিয়ে যদি শুরু করি তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে এইটাই নিতে হবে, ঠিক আছে? আর যদি এইটা দিয়ে যদি শুরু করি প্রত্যেকটা ক্ষেত্রে এটা আমাকে নিতে হবে। সাইন বলতে কি বুঝেছি, পজিটিভ নেগেটিভ। ধরো এইটা একটা ভোল্টেজ সোর্স, এখানে পজিটিভ এটা আর নেগেটিভ এটা, তাহলে এই ভোল্টেজ সোর্সের খাতিরে, এই ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে এই যে রেজিস্টারটা যে আছে এই রেজিস্টারের এই প্রান্ত হচ্ছে পজিটিভ আর এই প্রান্তটা হচ্ছে নেগেটিভ। তাহলে ভোল্টেজ বের হচ্ছে কি দিয়ে, বের হচ্ছে আমি ভোল্টেজের পজিটিভ দিক দিয়ে, তাহলে এই দিক দিয়ে আমি বের হচ্ছি, তাহলে এই জন্য পজিটিভ আগে নিও, পজিটিভ ভি, ঠিক আছে? ভি মানে এখানে একটা ভোল্টেজ মান থাকবে, সেই মানটা বসাবো। আচ্ছা, এরপর আমি এই রেজিস্টারের মধ্যে চলে আসলাম, ঢুকলাম হচ্ছে পজিটিভ দিয়ে, বের হইলাম আমি নেগেটিভ দিয়ে। এর জন্য আমি এখানে নেগেটিভ নিব। কেন নেগেটিভ নিব? আমি এই শুরুতে আমি বের হওয়াটা নিছি, এর জন্য আমি এইটার ক্ষেত্রেও বের হওয়াটা নিব। তার মানে আমি 2 নম্বরটা ধরে আমি কাজ করতেছি, যেটাতে বের হবো সেটা আমি নিব, সেই চিহ্নটা আমি নিব। তাহলে এই ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে বের হইলাম আমি পজিটিভ দিয়ে, এই জন্য এখানে পজিটিভ ভি নিলাম। আর এই রেজিস্টারের ক্ষেত্রে পজিটিভ হয়ে ঢুকলাম, নেগেটিভ হয়ে বের হইলাম। তাহলে যেটা দিয়ে বের হয়েছে, যেহেতু ওইটা আমি নিচ্ছি এর জন্য এখানে হবে মাইনাস, যেহেতু মাইনাস দিয়ে বের হয়েছে যেন এখানে মাইনাস। এখন এখানে কি হবে, এখানে হবে যে এটা ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ ড্রপের সূত্র হচ্ছে ভি সমান আই আর, এটা হচ্ছে ভোল্টেজ ড্রপের সূত্র। আচ্ছা, তাহলে এটা কি হবে, আই আর এইটা, ঠিক আছে, ইকুয়াল 0। তার মানে আমি এটা বোঝাতে চাচ্ছি যে যেটা দিয়ে বের হচ্ছে আমি সেইটা নিচ্ছি। যদি এখানে আরও একটা যদি রেজিস্টার থাকে সেক্ষেত্রেও, তাহলে এটা পজিটিভ, এটা আমার নেগেটিভ, এটা আমি R2 ধরলাম। তাহলে এখানে কি হবে, এখানে যেটা হবে সেটা হচ্ছে যে পজিটিভে ঢুকলাম, বের হলাম নেগেটিভ দিয়ে, যে নেগেটিভ আই ইন্টু R2, আর নাই এর জন্য ইকুয়াল 0, ঠিক আছে? আর যেহেতু কোনো মান নাই এর জন্য ইকুয়াল 0। তার মানে আমি এতটুকু বুঝলাম যে যেটা দিয়ে বেরোবো সেটাই আমি নিব, অথবা যেটা দিয়ে ঢুকবো সেটা আমি নেব, যে কোনো একটা আমাকে নিতে হবে, দুইটা একসাথে নেওয়া যাবে না। ওকে, তাহলে এখন আমরা মূল সূত্রে চলে আসি। আমাদের মূল সূত্রে চলে আসি। কেভিএলটা কি, কেভিএল এর সূত্রটা, মূল সূত্রটা হচ্ছে যে বদ্ধ সার্কিটে সোর্স এবং লোডের ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল 0। এটা মূলত হচ্ছে কারশফের ভোল্টেজের সূত্র, কেভিএল, ঠিক আছে? একটা আবদ্ধ সার্কিট বা একটা বদ্ধ সার্কিট, এই বদ্ধ সার্কিটের সোর্স এবং লোডের ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল 0, ঠিক আছে? ভোল্টেজ
ড্রপের বীজগাণিতিক যোগফল 0। আচ্ছা, এইখানে যে বীজগাণিতিক কথাটা আসছে, এই বীজগাণিতিক কথাটার অর্থ কি? এই বীজগাণিতিক কথাটার অর্থ হচ্ছে যে এটা বীজগাণিতিক যোগফল, ঠিক আছে? বীজগাণিতিক যোগফলের অর্থ হচ্ছে যে এটা পজিটিভ হতে পারে আবার নেগেটিভও হতে পারে, এর জন্য বীজগাণিতিক যোগফল বলা হয়। মান পজিটিভ হতে পারে আবার নেগেটিভও হতে পারে, যার কারণে এটার নাম বলা হচ্ছে বীজগাণিতিক যোগফল, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা একটা ফর্মুলার মধ্যে চলে যাই। এই একটা আবদ্ধ সার্কিট আঁকলাম। এই একটা সার্কিট। আচ্ছা, এই সার্কিটের কেভিএল ফেলাবো, কেভিএল প্রয়োগ করব। তার আগে আমি দেখি যে এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ। এই পজিটিভের রেফারেন্সে এটা পজিটিভ, এটা নেগেটিভ। আবার এই রেজিস্টারের ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে এটা পজিটিভ, এটা নেগেটিভ, ঠিক আছে? দিয়ে দিলাম এইটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে এই ভোল্টেজ সোর্সের রেফারেন্সে এটা পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। আবার একই রকমভাবে এটা পজিটিভ, এটা নেগেটিভ আগেই দেওয়া আছে। এখন দেখো এখানে কিন্তু দুইটা লুপ তৈরি হয়েছে, ধরলাম এটা এ বি সি ডি ই এফ। এখানে দুইটা লুপ তৈরি হয়েছে। কোন কোন দুইটা লুপ? একটা লুপ হচ্ছে এতটুকু মিলে একটা লুপ, আর একটা হচ্ছে এতটুকু মিলে একটা লুপ। এখানে কিন্তু দুইটা লুপ তৈরি হয়েছে, টোটাল দুইটা লুপ তৈরি হয়েছে এখানে। আচ্ছা, এখানে টোটাল দুইটা লুপ তৈরি হয়েছে, এই একটা লুপ, এই একটা লুপ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই 1 নম্বর লুপের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে সেটাকে আমি দিলাম I1, আর 2 নম্বর লুপের মধ্যে যে কারেন্টটা ফ্লো হবে সেটা হবে I2, তার মানে হচ্ছে এই ভোল্টেজ সোর্সের কারণে যে কারেন্টটা ফ্লো হবে সেটা হচ্ছে I1, আর এই ভোল্টেজ সোর্সের কারণে যে কারেন্টটা ফ্লো হবে সেটা হচ্ছে I2। এই দুটোকে আমি দিয়ে দিলাম। আচ্ছা, এতটুকু বুঝতে কোনো সমস্যা আছে কিনা? এখন দেখো আমি কেভিএল ফেলাবো। কোন জায়গায় কেভিএল ফেলাবো? আগে এই 1 নম্বর লুপের মধ্যে কেভিএল ফেলাবো, অর্থাৎ আমি এখানে লিখব এ বি ই এফ এ বিন্দুতে কেভিএল প্রয়োগ করি। দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে কেভিএলটা কি হবে? তাহলে এইখানে এতটুকুর মধ্যে আমি কাজ করবো। ওকে, তাহলে ঢুকবো কি দিয়ে? পজিটিভ দিয়ে। যেটাতে বের হচ্ছে সেটা নেব পজিটিভ। কত? 20। এটা কাজ শেষ। এখন এই রেজিস্টার এখানে চলে আসলাম। তাহলে এখানে ঢুকলাম কি? পজিটিভ দিয়ে। বেরোলাম কি দিয়ে? নেগেটিভ দিয়ে। এই যে নেগেটিভ নেই, যেটাতে বের হচ্ছে সেটাকে আমরা নিচ্ছি নেগেটিভ। তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কী হবে? এখানে ভোল্টেজ ড্রপ হবে এই শাখার কারেন্ট এবং এই শাখার রেজিস্টার। তাহলে এই শাখার কারেন্ট কত? I1, রেজিস্টার কত? রেজিস্টার হচ্ছে 10। তাহলে এখানে কাজ শেষ। এখন আমি চলে আসলাম এইটার মধ্যে। তাহলে এটা কি হলো? এটা যেটা হবে সেটা হচ্ছে যে দেখো এর মধ্যে যে কারেন্টটা যাচ্ছে, এই কারেন্টটা কোনটা? এই কারেন্টটা হচ্ছে যে এই I1ও ঢুকতেছে, এই I2ও ঢুকতেছে। তার মানে এটা হচ্ছে I1 প্লাস I2, এই দুইটার যোগফল, ঠিক আছে? আচ্ছা, তাহলে পজিটিভ ঢুকলাম, বেরোলাম নেগেটিভ দিয়ে। এই যে -30 ইন্টু I1 প্লাস I2 ইকুয়াল 0। তাহলে 1 নম্বর লুপের মধ্যে আমি কেভিএল ফেলা দিলাম। সেটা হচ্ছে এইটা 20, যেহেতু আমি পজিটিভ দিয়ে বের হয়েছি এই জন্য পজিটিভ 20। এরপরে রেজিস্টারের ক্ষেত্রে চলে আসলাম, পজিটিভ দিয়ে ঢুকলাম, নেগেটিভ দিয়ে বের এলাম, এই জন্য -I1 ইন্টু রেজিস্টার হচ্ছে 10, ঠিক আছে? এরপর চলে আসলাম এই 30 এখানে, অর্থাৎ এই রেজিস্টারের এখানে চলে আসলাম। পজিটিভ দিয়ে ঢুকছি, নেগেটিভ দিয়ে বের হয়েছি। যেহেতু নেগেটিভ দিয়ে বের হয়েছে যেটা নেগেটিভ এখানে নিলাম, এখানে রেজিস্টার হচ্ছে 30,
আর এখানে কারেন্ট হচ্ছে এই যে ভোল্টেজ সোর্স 10, এই 10-এর কারণে এদিক দিয়ে I2 কারেন্টটা এদিকে ঢুকবে, আর এই I1 কারেন্ট আসে এইদিকে ঢুকবে। এই জন্য এই দুটার যোগফল হচ্ছে I1 প্লাস I2 ইকুয়াল, যেহেতু এতটুকুর মধ্যে আর কোনো রেজিস্টর নাই এই জন্য ইকুয়াল 0। তার মানে হচ্ছে যে বীজগাণিতিক যোগফল 0। তাহলে এই যে দেখো পজিটিভ হয়েছে বা নেগেটিভ হয়েছে, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ, আবার এখানে পজিটিভ, এই যে পজিটিভ নেগেটিভ হওয়ার কারণে এই জন্য এই কথাটা বলছে যে বীজগাণিতিক যোগফল তার মানে পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে। এটাই সেই ইকুয়েশন আমাদের কারশফের ভোল্টেজের সূত্র, যে প্রত্যেকটা সোর্স এবং প্রত্যেকটা লোডের মধ্যে যে ভোল্টেজ ড্রপ, এই ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল 0, এইটাই সেই ইকুয়েশন। এটা হচ্ছে আমাদের কারশফের সূত্রের মাধ্যমে এটাকে আমরা সমাধান করতে পারি। তাহলে এটাকে আমি আরেকটু যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে, 20 মাইনাস 10I1 মাইনাস 30I1 প্লাস মাইনাসে মাইনাস 30I2 ইকুয়াল 0। এটাকে আমি দিয়ে দিলাম 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কারশফের 1 নম্বর সমীকরণ, 1 নম্বর লুপের জন্য আমি নিয়ে নিলাম। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই লুপটার ক্ষেত্রে আমি কাজ করব। এখানে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে আমি কিন্তু A, B, E, F, A, তার মানে A, B, E, F, A, তার মানে হচ্ছে যে আমি A থেকে B-তে গেছি, B থেকে E-তে আসছি, E থেকে F-এ আসছি, F থেকে আবার A-তে আসছি, ওইভাবেই কিন্তু আমি ঘুরছি। এখন আমি যদি বলতাম এখানে যে A, F, E, B, A, এটা যদি বলতাম, এখানে আমি যদি এই জায়গার মধ্যে আমি যদি এটা লিখতাম এবং এই ইকুয়েশন যদি লিখতাম তাহলে কিন্তু আমার পুরোটাই ভুল হয়ে যেত। এটা কিন্তু করা যাবে না। এটার সাথে এই ইকুয়েশনটা মিল আছে, কিন্তু এইটার সাথে ওই ইকুয়েশনে মিল নেই। কেন মিল নেই দেখো, আগে আমি বলছি এখানে এ, এরপর বলছি এফ, তার মানে এ থেকে এফ এর মধ্যে আসছি, এরপরে এফ থেকে আবার ই এর মধ্যে আসছি, তারপরে ই থেকে আবার বি এর মধ্যে আসছি, বি থেকে আবার এর মধ্যে আসছি, আমি ঘুরতেছি উল্টা দিকে। আর আমি এখানে ইকুয়েশন বসালাম আমি এই দিক দিয়ে, ক্লকওয়াইজ আমি ইকুয়েশন বসালাম, এই জন্য এটা ভুল হয়ে যাবে। সো আমি এখানে পয়েন্ট যেভাবে দিব ঠিক ওইভাবেই আমাকে ঘুরে ঘুরে এই ডিরেকশনগুলো দিতে হবে। এই পাশে আমি ঘুরতেছি, এই জন্য আমি দিচ্ছি আগে এ, বি, ই, এফ, এ। ঠিক আছে, আচ্ছা এটা গেল একটা ইকুয়েশন। এখন আমি এই লুপটার ক্ষেত্রে আমি যদি নেই তাহলে কি হবে দেখো, এই লুপটার ক্ষেত্রে আমি যদি নেই তাহলে এখানে আমরা লিখবো, এবার কি কি লিখবো বলো, সি, বি, ই, ডি, সি। কেন, কারেন্ট আবার এদিক দিয়ে ঘুরতেছে, এই যে কারেন্টটা, যে এই কারেন্টটা এদিক দিয়ে আমার ঘুরতেছে, এই জন্য এই পাশে আমাকে দিতে হবে, অর্থাৎ সি, বি, ই, ডি, সি বিন্দুতে কেভিএল প্রয়োগ করি। ঠিক আছে, কেভিএলটা কী হবে তাহলে দেখো, তাহলে এই সি, তার মানে এদিক থেকে আমি শুরু করছি, তাহলে পজিটিভ 10 নিলাম। এখন এই রেজিস্টারের ক্ষেত্রে চলে আসলাম, এটা ঢুকলাম পজিটিভ দিয়ে, বেরোলাম নেগেটিভ দিয়ে, এই জন্য মাইনাস 50 ইন্টু I2, এই I2। ঠিক আছে, এখন চলে আসলাম এই 30 ক্ষেত্রে, পজিটিভ দিয়ে ঢুকছি, নেগেটিভ দিয়ে বেরোছি, মাইনাস 30 ইন্টু I1 প্লাস I2 ইকুয়াল 0। এখন এটাকে আমি ইকুয়েশন আকারে সাজাবো, 10 মাইনাস 50I2 মাইনাস 30I1 মাইনাস 30I2 ইকুয়াল 0। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন এই 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ, এই দুটো সমীকরণ আমি যদি তোমার ওই যে ম্যাট্রিক্স নিয়মে বা যে কোনোভাবে হোক এটাকে আমি যদি সমাধান করি, সমাধান করলে এখান থেকে তোমার I1 এবং I2-র মান আমাদের সহজেই বের হয়ে আসবে, যে I1 I2 মান আমাদের বের করতে বলবে। এটা হচ্ছে আমরা যেটাকে সমাধান করলাম, সেটা হচ্ছে কারশফের ভোল্টেজের সূত্র, কেভিএল এর মাধ্যমে এটাকে আমরা সমাধান করলাম। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের কেভিএল, প্রত্যেকটা শাখার বীজগাণিতিক যোগফল 0, এটা হচ্ছে আমাদের কেভিএল। এখন কেসিএলটা কি, দেখো এটার মধ্যে কিন্তু আমাদের কেসিএলও প্রয়োগ হয়েছে, এটার মধ্যে আমাদের কেসিএলও প্রয়োগ হয়েছে। তাহলে কেসিএলটা এখানে একটু দেখি, কেসিএল হচ্ছে কারশফের কারেন্টের সূত্র, অর্থাৎ
এটা কোনো নির্দিষ্ট বিন্দুতে, মানে এমন একটা বিন্দু হবে যে বিন্দুর মধ্যে কারেন্ট আসবে এবং বের হবে। এই জন্য বলছি যে কোনো একটি বিন্দুতে আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট, এই দুটা কারেন্টের বীজগাণিতিক যোগফল 0 হবে। এটা তুমি লিখতে পারো, অথবা এখানে এই কথাটা না লিখে যদি এইভাবে যদি লিখে দাও, এটা তারা বেশি সহজ হবে। সেটা হচ্ছে যে আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট সমান। এটা সব থেকে সহজ। হ্যাঁ, আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট সমান থাকবে, এটা হচ্ছে কারশফের কারেন্টের সূত্র। তার মানে হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু, ওই বিন্দুতে যে কারেন্টটা আসবে সেইটা আর যে কারেন্টটা বের হবে সেইটা, এই দুটা কারেন্ট হবে সমান। ঠিক আছে, তার মানে হচ্ছে আমি এখানে লিখতে পারি তোমার হচ্ছে আগত ইকুয়াল নির্গত। ব্যাস, এই ইকুয়েশনটা মনে রাখবে, আগত ইকুয়াল নির্গত। এখন তুমি এই সার্কিটটা ক্ষেত্রে চিন্তা করো, দেখো এইখানে কিন্তু এই কারেন্টটা কিন্তু এখান থেকে আসতেছে, আবার এই সোর্সের কারণে এই কারেন্টটা আসতেছে। এই পয়েন্টে অর্থাৎ বি পয়েন্টে কিন্তু এই দুটা কারেন্ট একত্রিত হয়েছে, মিলিত হয়েছে। এই বি পয়েন্টে এই I2 কারেন্টটা আসতেছে, আবার I1 কারেন্টও আসতেছে এই বি পয়েন্টে, এবং এই বি পয়েন্ট থেকে এটা ধরলাম I3, এই I3 কারেন্ট আবার বের হচ্ছে। তাহলে আমি এখানে লিখতে পারি আগত কারেন্ট হচ্ছে I1 প্লাস I2 ইকুয়াল নির্গত মানে যেটা বের হচ্ছে মানে হচ্ছে কোনটা বের হচ্ছে, এই I3 কারেন্টটা বের হচ্ছে, তাহলে I3। এটি হচ্ছে আমাদের কারশফের কারেন্টের সূত্র। আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট সমান হবে, আগত কারেন্টের যোগফল এবং নির্গত কারেন্টের যোগফল দুইটাই সমান হবে। ঠিক আছে, তাহলে আগত কারেন্ট আমি পাইছি দুইটা, একটা হচ্ছে I1 আসতেছে আর একটা হচ্ছে I2 আসতেছে, সেটা হচ্ছে বি পয়েন্টে। আচ্ছা, তাহলে আসতেছে হচ্ছে I1 এবং I2 এই দুইটা যোগফল, আর যেটা বের হচ্ছে সেটা কোনটা বের হচ্ছে, I3 বের হচ্ছে, যেটা I3। তাহলে I1 প্লাস I2 এই দুইটা আগত ইকুয়াল I3, এটা হচ্ছে নির্গত। এই কাজটা আমি এখানে করছি। দেখো এখানে আমি যে কাজটা করছি I1 এবং I2 যোগ করছি এখানে। ঠিক আছে, এই I1 আসতেছে, এই I2 আছে, সেটা এখানে আমি যোগ করে দিচ্ছি I1 প্লাস I2। সেই I1 প্লাস I2 মান কত, 3, I3। ঠিক আছে, I1 প্লাস I2 মান হচ্ছে I3, যে মানটা আমি এখানে বসাইছি। আচ্ছা, এখন এটা গেলে হচ্ছে আমাদের কারশফের ভোল্টেজের সূত্রের ইকুয়েশন, আর এটা গেলে হচ্ছে আমাদের কারশফের কারেন্টের সূত্রের ইকুয়েশন। এই ধরনের কোয়েশ্চেন বিপিএসসি পরীক্ষার মধ্যে আসে, রিটেন পরীক্ষার মধ্যে আসে, যে কারশফের কারেন্টের সূত্র এবং ভোল্টেজের সূত্রের প্রয়োগ দেখাও। তো কারশফের কারেন্টের সূত্র, ভোল্টেজের সূত্র প্রয়োগ দেখাতে গেলে তুমি হুবহু যে বই থেকে যেটা দেওয়া আছে, বই থেকে তোমাকে যে দিতে হবে, ইংলিশ মিডিয়াম বইয়ের মধ্যে যেটা আছে সেটা যে তোমাকে দিতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। ঠিক আছে, তুমি তোমার মতো করে সাজা লিখতে পারো। এই যে জিনিসটা আমি লিখলাম এটা কিন্তু বইয়ের মধ্যে নেই, এটা আমি আমার মতো করে সাজাই নিছি। এইভাবে আমি যদি সাজাই দেই তারপরে আমি পুরো মার্ক পাবো। ওকে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই অঙ্কটারই আমি সমাধান করব। কি সমাধান করব, এই অঙ্ক থেকে যেটা বের করতে পারবো সেটা হচ্ছে যে এই সার্কিটের I1, I2 এবং I3 বের করো। এই তিনটা আমাকে বের করতে বলবো, I1, I2 এবং I3 বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন I1, I2, I3 বের করি। কীভাবে বের করবো দেখো, এখানে যে 1 নম্বর ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটাকে আমি আর একটু শর্ট করি। কীভাবে শর্ট করবো দেখো, এখানে আছে -10I1, এখানে আছে -30I1, তাহলে -40I1। ওকে, এটা হচ্ছে -30I2। ঠিক আছে, আচ্ছা ইকুয়াল এই পাশে আসছে হচ্ছে +10, তার মানে এই +10কে আমি ওই পাশে নিয়ে যাই, তাহলে -20, এই পাশে +20, এই +20কে ওই পাশে নিয়ে গেলে হবে কি -20। এই ইকুয়েশনটাকে তখন আমি এখানে দিয়ে দেবো 1 নম্বর ইকুয়েশন। 1 নম্বর ইকুয়েশন আমাদের হয়ে গেল। এখন 2 নম্বর ইকুয়েশনে আসো। 2 নম্বর ইকুয়েশন কোনটা, এইটা। এই 2 নম্বর ইকুয়েশনে কী লিখতে পারি দেখো, এখানে হচ্ছে -30I1, 30I1, দেখলাম 30I1, এরপর হচ্ছে এখানে -30I2 আর এখানে 50I2, তাহলে 50 আর 3 80, 80I2 ইকুয়াল এই পাশে হচ্ছে +10, তাহলে ওই পাশে কি হয়ে যাবে -10। এটা তখন আমাদের হয়ে গেল 2 নম্বর ইকুয়েশন। এখন এই 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশনকে আমি সমাধান করব।
সমাধান করবো। কীভাবে সমাধান করবো? সরাসরি আমি ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করবো। ক্যালকুলেটর আছে তো সবার নাকি? দেখা যাচ্ছে না? ক্যালকুলেটর, হ্যাঁ, এটাকে আমি ইকুয়েশন ফাংশনে, কি ফাংশন? ইকুয়েশন ফাংশনে। দেখো এই যে আমাদের মুড আছে, এই মুডে 3 বার দিলে, মুড 3 বার দেবো, মুড কবার দেবো? 3 বার দেবো। 3 বার দিলে 1 2 3, 3 বার দিলে এই যে ইকুয়েশনের নিচে 1 আছে, তাহলে 1 দিলে আমাদের ইকুয়েশন ফাংশনে চলে আসবে। এখন এইখানে এরপর দেখাচ্ছে যে আননন 2 এবং 3। আননন মানে অজানা মান, আননন মানে হচ্ছে অজানা মান। এখানে অজানা মান কয়টা দেখো? I1 এবং I2, এখানেও আছে I1 এবং I2, তার মানে অজানা মান হচ্ছে আমাদের 2। এর জন্য এখানে আমি দিলাম 2, চলে আসলো সরাসরি। এখন এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে প্রথমে আসছে A1 হোয়াট, এই মানটা আসছে A1 হোয়াট, ঠিক আছে? A1 হোয়াট। তাহলে A1 কোনটা? 1 নম্বর সমীকরণের প্রথম যে মানটা আছে, দেখো 1 নম্বর সমীকরণের প্রথমে আছে I1, এরপর আছে I2। 2 নম্বর সমীকরণের প্রথমে আছে I1, এরপর আছে আমাদের I2। এই দুটো কিন্তু দেওয়া আছে। যেহেতু এই দুটো আমি সাজাই নিছি, এখন আমি যদি এটা যদি করতাম যে 1 নম্বর সমীকরণে I1 আগে দিছি, I2 পরে দিছি, কিন্তু 2 নম্বর সমীকরণে I2 আগে দিছি, I1 পরে দিছি, তাহলে কিন্তু ইকুয়েশন আমার মিলবে না। দুইটাকে একই জাতীয় করতে হবে। এইটাকে যদি আমি আগে I1 দিছি, অবশ্যই 2 নম্বর সমীকরণে আমাকে I1 আগে দিতে হবে। এটা যদি আমি I2 পরে দিছি, 2 নম্বর সমীকরণে অবশ্যই I2কে আমাকে পরে দিতে হবে। এখন এইখান থেকে যে মানটা আসছে, অর্থাৎ I1 এর সাথে I1 এর যে মানটা সেটা হচ্ছে A1, সেটা হচ্ছে A1, ঠিক আছে? এরপরে 2 নম্বর যেটা আছে I2, I2টা হবে আমাদের B1, আর এরপরে এই পাশে যেটা আছে সেটা হচ্ছে আমাদের C1। একই রকমভাবে যেহেতু 2 নম্বর সমীকরণ, এর জন্য এটা হবে আমাদের A2, এটা হবে আমাদের B2, আর এটা হবে আমাদের C2। এখন আমি শুধু মানগুলো বসাবো। দেখো প্রথমে আমার চাইছে হচ্ছে -A1, প্রথমে কী করলাম? তাহলে আবার আগের অবস্থা থেকে আমি আসি, হ্যাঁ, আবার প্রথম থেকেই মোট দিব 3 বার, মোট দিব হচ্ছে 3 বার। কয়বার দিব? 3 বার, 1 2 3। 3 বার দেওয়ার পরে দেখো ইকিউএন আসছে, ইকিউএন এর নিচে আছে 1, তাহলে এই 1 দিতে দিতে আমাকে ইকুয়েশন ফাংশন করতে হবে, জন্য আমি 1 দিলাম। 1 এর পর এখানে আছে আননোন ওয়ান আছে 2 আর আছে 3, এই দুইটা আছে। আননোন মানে কি? অজানা মান। এখানে অজানা মান কয়টা আছে? অজানা মান আমাদের দুইটা আছে, I1 এবং I2, তার মানে আমাকে 2 দিতে হবে। এই দিলাম আমি 2 দেওয়ার পরে এখন আমার যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে এই A1 হোয়াট। তাহলে A1 এর মান কত? A1 এর মান এখানে পাইছে হচ্ছে -40, তাহলে -40 দিয়ে দিলাম, ঠিক আছে? এখন ইকুয়াল দিব, -20 পর ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পরে এখন আমাকে বলতেছে B1 হোয়াট, B1 এর মান কত? তাহলে পরেরটা হচ্ছে আমাদের B1, যেহেতু 1 নম্বর সমীকরণে কাজ করতেছি। B1 এর মান কত? B1 এর মান হচ্ছে -30, তাহলে -30 আবার ইকুয়াল দিলাম। এখন আবার বলছে C1 এর মান কত? C1 কোনটা? এই যে 20, -20, C1 এর মান -20 ইকুয়াল দিয়ে দিলাম। আবার ইকুয়াল দেওয়ার পরে এখন আবার আমাকে বলতেছে যে A2 হোয়াট, ঠিক আছে? তাহলে A2 কোনটা? A2 হচ্ছে এইটা, কত মান? -30 দিয়ে দিলাম। এরপর আবার আমাকে বলছে B2 হোয়াট, B2 মান কত? -80 আবার ইকুয়াল দিলাম। এখন আবার আমাকে বলছে C2 মান কত? C2 হোয়াট, C2 মান কত? -10। এখন তুমি ইকুয়াল দাও। ইকুয়াল দিলে দেখবে এখানে x আসছে, x এর মান আসছে হচ্ছে তোমার একটা মান আসবে এখানে 0.565, এই একটা। আরও একবার ইকুয়াল দাও, দেখো y আসছে, y সমান -0.0869, এই দুইটা মান আসছে, ঠিক আছে? তার মানে আমাদের অ্যান্সার চলে আসছে। কিভাবে চলে আসছে দেখো, এই যে প্রথমে যে আমাদের x1 আসছে, এরপর হচ্ছে আমাদের প্রথমে আমাদের আছে x, এরপর হচ্ছে আমাদের y। তাহলে এইখানে প্রথমে আমাদের কি ছিল? I1, এই জন্য এক্সটাই হচ্ছে আমাদের I1। ওকে, তাহলে I1 এর মান কত? I1 এর মান হচ্ছে 0.565 অ্যাম্পিয়ার, এটা একটা আমাদের অ্যান্সার। 2 নম্বর কি আছে? I2 মান হচ্ছে y, তাহলে y হচ্ছে I2 এর মান কত? -0.0869 অ্যাম্পিয়ার, এটা আমাদের একটা অ্যান্সার। তাহলে আমাদের দুইটা অ্যান্সার হয়ে গেছে, ঠিক আছে?
এখন যেহেতু আমাদের দুইটা অ্যান্সার হয়ে গেছে, তাহলে I1 বের করছি আমি, আমাদের বের করা দরকার ছিল I1, I2 এবং I3, এই তিনটা আমাদের বের করতে বলছে। তার মানে আমাদের I1 বের হয়ে গেছে, আমাদের I2 বের হয়ে গেছে। এখন I3 দেখো, I3 এর জন্য কিন্তু এই যে এখানে যে কেসিএল ফেলেছিলাম, এখানে কিন্তু একটা ইকুয়েশন বের করে আছে, এটাকে আমি দিব 3 নাম্বার ইকুয়েশন। এই ইকুয়েশনের মধ্যে এখন আমি শুধু মান বসাই দিব। তাহলে I3 সমান কত, I1 প্লাস I2। I1 এর মান কত, I1 এর মান এইটা বসাই দিবা, বসাই দেওয়ার পরে I2 এর মান এইটা বসাই দিবা, বসাই দিয়ে দুইটা ক্যালকুলেশন করবো, যেটা হবে সেটা আমাদের অ্যান্সার। এইটাই একটা কারশফের ভোল্টেজ এবং কারেন্টের সূত্র সম্মিলিত একটা পুরো একটা সমাধান, ঠিক আছে? এটার মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে জানাইতে পারো। আচ্ছা, যেহেতু কোনো কোশ্চেন নেই, তার মানে আমরা আগাই আরও একটা আমরা কেসিএল বা কারশফের সূত্র দিয়ে আরও একটা ম্যাথ সমাধান করি আমরা। এখন যে ম্যাথটা সমাধান করবো সেটা পরীক্ষায় আসছিল। এই একটা ম্যাথ, এই ম্যাথটা থেকে বলতেছে যে V1 এর মান এবং R2 এর মান, R2 কোনটা এইটা, তার মানে এই মানটা বের করতে হবে, আর এই V1 এর মানটা আমাদের বের করতে হবে। এই দুইটা মান আমাদের বের করতে হবে। R1 এর মানটা কি জানা আছে? আচ্ছা, তাহলে এই তিনটা মান বের করতে হবে, সেটা আমাকে কারশফের সূত্রের মাধ্যমে, কারশফের সূত্রের মাধ্যমে আমাকে ফেলাইতে হবে। আচ্ছা, এখন আমি সমাধান করি, সলিউশন।
দেখো এই যে একটা পয়েন্ট আছে আর এই একটা পয়েন্ট আছে, এটা কি ছিল এখানে 10 অ্যাম্পিয়ার। এই পয়েন্টে দেখো এই যে 4 অ্যাম্পিয়ার কারেন্ট সেই দিক দিয়ে এখানে আসতেছে, এখানে আসবে 4 অ্যাম্পিয়ার, আর এখান থেকে আবার আসতেছে 2 অ্যাম্পিয়ার, তাহলে এখানে আসবে 2 অ্যাম্পিয়ার। তাহলে এখানে টোটাল কারেন্টটা কত? তাহলে এখানে আমি কেসিএল ফেলাতে পারি, কেসিএল ফেলাতে পারি কিনা? অবশ্যই আমি এখানে কেসিএল ফেলাতে পারি। তাহলে ধরলাম আমি এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এই বিন্দুতে কেসিএল ফেলাই। তাহলে এই বিন্দুতে কেসিএল ফেলালে কী হবে? এই বিন্দুতে কেসিএল প্রয়োগ করি। হ্যাঁ, কেসিএলটা কী হবে? কেসিএলটা হবে দেখো এটা ধরলাম আমি আই সমান 2+4। কেন 2+4? এই 2 আসছে, এই 2 আসতেছে আর এই 4 আসতেছে, তার মানে আগত কারেন্ট, আগত হচ্ছে এই দুইটা আর নির্গত হচ্ছে আমাদের আই। তাহলে বের হচ্ছে আমাদের আই, এখানে আই ইকুয়াল 2+4। তাহলে এখানে আই এর মান হচ্ছে 6 অ্যাম্পিয়ার। তাহলে এখানে আমি পেলাম 6 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এই 6 অ্যাম্পিয়ার কারেন্ট দেখো এই দিক দিয়ে আসে, এইখানে আসছে 6 অ্যাম্পিয়ার। আবার এইখান থেকে আসছে হচ্ছে তোমার 10 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আসবে 10 অ্যাম্পিয়ার। তাহলে এইখানে আমি যদি আবার কেসিএল ফেলাই কত হবে দেখো, এখানে কেসিএল ফেলালে তার মানে এখানে হচ্ছে তোমার এই 10 অ্যাম্পিয়ার আসতেছে আর এদিকে এই 6 অ্যাম্পিয়ার আছে, দুইটা যোগ করলে হবে 16 অ্যাম্পিয়ার। সেই 16 অ্যাম্পিয়ার এখানে আসছে আমাদের, এটা ঠিক আছে, এতে কোনো সমস্যা নেই। তাহলে এখন আমরা আগে কেসিএল ফেলাই, আমাদের টোটাল কারেন্ট এটা কিন্তু আমাদের তাহলে টোটাল কারেন্ট 6 অ্যাম্পিয়ার, এই 6 অ্যাম্পিয়ার আমরা বের করে ফেলাইলাম। তাহলে 6 অ্যাম্পিয়ার যেটা আমাদের এই যে ভোল্টেজ সোর্সের মধ্যে যে 6 অ্যাম্পিয়ার যাচ্ছে, তাহলে এখন এইখানে যে ভোল্টেজ ড্রপটা এটা আমরা বের করি। এই 2 ওহমের মধ্যে যে ভোল্টেজ ড্রপ, 2 ওহমের মধ্যে ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ ড্রপ কত হবে? ভোল্টেজ ড্রপ হচ্ছে আমাদের ভি সমান আই আর। আই এর মান হচ্ছে 4 ইন্টু আর এর মান হচ্ছে 2, 4 দুগুণা 8 ভোল্টেজ। তাহলে এখানে আমি পেলাম হচ্ছে 8 ভোল্টেজ। কত ভোল্টেজ পেয়েছি এখানে? এখানে আমি 8 ভোল্টেজ পেয়েছি। দেখো এখানে আমি যদি 8 ভোল্টেজ পাই, তাহলে এর মধ্যেও কি আমাদের 8 ভোল্টেজ, যেহেতু এই দুটা শাখা প্যারালেলে আছে আর আমরা তো জানি যে প্যারালেলে ভোল্টেজ সমান, তাহলে আমি বলতে পারি এখানে যদি আমাদের 8 ভোল্টেজ, তার মানে এখানে আমাদের 8 ভোল্টেজ। তাহলে এখান থেকে আমি R2 সহজেই বের করতে পারি। কীভাবে বের করতে পারি? R2 সমান V/I, V/I। ভি এর মান কত পেলাম? 8, আই এর মান হচ্ছে 2 ইকুয়াল 4 ওহম। এটা আমাদের একটা অ্যান্সার। ঠিক আছে, আমি কি বুঝতে পারছি? আরেকবার রিপ্লে করতেছি, দেখো আরেকবার দেখো রিপ্লে করতেছি। এখানে হচ্ছে আমাদের 4 অ্যাম্পিয়ার কারেন্ট এটার মধ্যে ঢুকতেছে আর এটার মধ্যে রেজিস্টার হচ্ছে 2 ওহম। তাহলে এই যে 2 ওহম রেজিস্টার, এই 2 ওহম রেজিস্টারের ভোল্টেজ ড্রপ কত? ভোল্টেজ ড্রপ হচ্ছে এই শাখার রেজিস্টার আর এই শাখার কারেন্ট, এই দুটাকে গুণ করলে ভোল্টেজ ড্রপ বেরোবে। সেটা কত? 4 দুগুণা 8, 8 ভোল্টেজ। এখন এই 2 ওহম আর এই R2 এই দুটা শাখা হচ্ছে প্যারালেল, আর প্যারালেলের ক্ষেত্রে আমরা জানি যে ভোল্টেজ সমান থাকে। তাহলে এইটাতে যেহেতু আমাদের এই ভোল্টেজ পাইছি, তাহলে এটার মধ্যে আমাদের এই ভোল্টেজ আমরা পাবো। সেই জিনিসটাই আমরা এখন কাজে লাগাবো। রেজিস্টার R2 বের করবো। R2 সমান V/I, ভি এর মান এখানে হচ্ছে 8 আর আই এর মান হচ্ছে 2, এটাকে ভাগ করলে হবে 4। এই 4 ওহম রেজিস্টার, এটা হচ্ছে R2 এর মান। এই একটা অ্যান্সার আমাদের বের হয়ে গেছে। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের V1 এর মান বের করতে হবে। V1 এর মান আমরা কীভাবে বের করবো দেখো, V1 এর মান আমরা বের করবো এখন। এখন আমরা এটাকে লুপ ফেলাবো। কীভাবে লুপ ফেলাবো? V1 বের করতে গেলে কী করতে হবে? কারশফের ভোল্টেজের সূত্র ফেলাইতে হবে, KVL। তাহলে KVL বের করার জন্য একটা পয়েন্ট মনে রাখো, সেটা হচ্ছে যে KVL সবসময় ভোল্টেজের উপর নির্ভর করবে। তার মানে হচ্ছে যেখানে কারেন্ট সোর্স থাকবে সেখানে কেভিএল প্রয়োগ করা যাবে না। তার মানে হচ্ছে যেখানে কারেন্ট সোর্স থাকবে
সেখানে কেভিএল প্রয়োগ হবে না। মনে থাকবে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টার্ম, যেখানে কেভিএল কী বলে কারেন্ট সোর্স থাকবে, যেখানে কারেন্ট সোর্স থাকবে ওই লুপের মধ্যে আমরা কোনোভাবেই কেভিএল ফেলাইতে পারবো না। তাহলে ওইটাকে বাদ দিয়ে আমাদের কেভিএল ফেলাইতে হবে। তাহলে এটাকে বাদ দিয়ে আমরা কেভিএল কীভাবে ফেলাইতে পারি, সেটা হচ্ছে যে এই পুরো লুপটাকে আমরা নিতে পারি, এই পুরো লুপটাকে আমরা নিতে পারি। এটা আমি ধরছি এ, এটা দিলাম বি, এটা দিলাম সি, এটা দিলাম ডি, এটা দিলাম ই। তাহলে আমি এখন এখানে লিখব বি সি ডি ই বি, বিন্দুতে কেভিএল প্রয়োগ করি, কেভিএল প্রয়োগ করি। তাহলে কেভিএল কীভাবে প্রয়োগ করবো দেখো, এখান থেকে বের হয়েছে কোনটা দিয়ে, পজিটিভ 40 দিয়ে। তাহলে 40 চলে আসলাম এই রেজিস্টারের ক্ষেত্রে। তাহলে এটা আমাদের পজিটিভ, এটা আমার নেগেটিভ, বের হলাম নেগেটিভ দিয়ে, এই জন্য মাইনাস নিতে হবে। কি বের করতে হবে আমাদের, এখানে V1 এর মান বের করতে হবে। তাহলে এখানে আমি সরাসরি V1 এর মান দিয়ে দিলাম। কেন V1 দিলাম, V1 হচ্ছে তোমার এই রেজিস্টারের ভোল্টেজ ড্রপ। এই রেজিস্টারের ভোল্টেজ ড্রপ কি, V সমান I R, I1 V1 সমান I1 R1। তাহলে এখান থেকে দেখো আমি যদি এই I1 R1 যদি বসাই, V1 যদি না বসাই, তাহলে এখান থেকে আমাদের আবার R1 এর মান বের করতে হবে। এই জন্য ওই ঝামেলা আমরা যাবো না। I1 R1 মানেই যেহেতু আমাদের V1, এই জন্য সরাসরি আমি এখানে V1 লিখে দিলাম। এখন চলে আসলাম এই রেজিস্টারের ক্ষেত্রে। আমি এই লুপটা নিতে পারবো না। কেন নিতে পারবো না, এখানে হচ্ছে একটা কারেন্ট সোর্স দেওয়া আছে, এই কারেন্ট সোর্সের কারণে আমি এখানে কেভিএল ফেলাইতে পারবো না। এর জন্য আমি বাইরের দিক দিয়ে কেভিএল ফেলাচ্ছি। তাহলে এখানে আসলাম, এটা পজিটিভ নেগেটিভ, তাহলে মাইনাস 3 ইন্টু কারেন্ট, এখানে কারেন্ট কত 16 চলে আসলাম এইখানে। তাহলে এইখানে কত, এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে মাইনাস 2 ইন্টু 4 ইকুয়াল 0। আর যেহেতু নয় এখানে ইকুয়াল 0 হয়ে গেল। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে সরাসরি আমি এই V1 এর মানটা বের করতে পারি। তাহলে V1 এর মানটা কীভাবে বের হবে, মাইনাস V1 ইকুয়াল 48 প্লাস 8 মাইনাস 40। এটা ক্যালকুলেশন করলে কত হবে, 48 আর 8 যোগ করলে হচ্ছে 56, 56 থেকে 40 বাদ দিলে 16 ভোল্টেজ। এটা আমাদের অ্যান্সার। তাহলে V1 এর মান আমরা পাইলাম 16 ভোল্টেজ, আর R2 এর মান আমরা পাইলাম এখানে 8 ওহম। এইটা হচ্ছে তোমাদের এই ম্যাথটার সমাধান। এই ম্যাথটা পরীক্ষায় বেশ কয়েকবারই আসছে, বিভিন্ন পরীক্ষা 3-4বার দেখছি এই ম্যাথটা আসছে। এবং এই ম্যাথটা ভিতে ম্যাথা এবং বিএল ফেজার বই আছে, ওই বইয়ের মধ্যে এই ম্যাথটা দেওয়া আছে। এর মধ্যে কোনো কোয়েশ্চেন আছে কিনা, থাকলে জানাইতে পারো। আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আজকে আমরা এখানে শেষ করে দিব। এই কারশফের যতগুলো প্রবলেম আছে, এই প্রবলেমগুলো তোমরা তোমাদের যে ইলেকট্রিক্যাল সার্কিট 1 বইটা আছে, ওই বইটাকে তোমরা ফলো করতে পারো, অথবা তোমার কী বলে রেজোনেন্স বই যে আছে, রেজোনেন্স বইয়ের মধ্যে যে 2-3টা ম্যাথ আছে, এই 2-3টা ম্যাথ তোমরা ফলো করতে পারো। শুধুমাত্র এগুলো তো পরীক্ষা আসবে না, কিন্তু এই থিওরিগুলো আমাদের সুপারপজিশন, থেভেনিন, ম্যাক্সওয়েল, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, এই সমস্ত ক্ষেত্রে আমাদের এই সূত্রগুলো কাজে লাগবে। এই কেভিএল সূত্র আমাদের কাজে লাগবে, কেসের সূত্র আমাদের কাজে লাগবে। এর জন্যই মূলত এটাকে শেখা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আগামী দিন আরেকটা ক্লাস নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো আর প্র্যাকটিস করতে থাকো। কোনো সমস্যা হলে গ্রুপে নক দিবে, আমি তো আসি ইনশাআল্লাহ, এখানে ডিসকাস করা হবে। তো ঠিক আছে, হ্যাঁ, আসসালামু আলাইকুম।